নমস্কার। এবার আমরা ডিসকাস করব পার্ট 2, মানে ভারতের ইতিহাসে কতগুলো যুগ আছে। বইতে তোমাদের দেওয়া আছে পলাশির যুদ্ধ, যেটা মুর্শিদাবাদে হয়েছিল পলাশিতে, সেখান থেকে 1947-এর স্বাধীনতার সংগ্রাম অবধি সেটা সম্পূর্ণভাবে আধুনিক ইতিহাসে পড়ছে। তো ইতিহাস জানার জন্য সালগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। ক্রোনোলজিকে মেনটেন করতে হবে। ক্রোনোলজি মানে সময়কাল। সময়কালটা না জানলে যে কোন ঘটনা কবে ঘটেছিল তুমি জানতে পারবে না। তাই জন্যে খাতাতেও বলে যে তোমার ডেট লেখা অত্যন্ত জরুরি, যে কবে কী জিনিসটা করেছিলে। ইতিহাসও ঠিক তেমনি, যেরকম প্রাচীনকালে বা যেটাকে বলা হয় এনশিয়েন্ট হিস্ট্রি, মধ্যযুগ, মিডিয়েভাল হিস্ট্রি এবং আধুনিক যুগ বা মডার্ন হিস্ট্রি। আধুনিক যুগকেও তো অনেকে দুভাগে ভাগ হয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা। যেরকম 19th সেঞ্চুরির পর ওটাকে আরও মডার্ন বলা হয়, কিন্তু বেসিক্যালি 3টে ভাগে ভাগ করেছে। সেটা আমরা কোথা থেকে জানতে পারি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নামে একজন লেখক ছিলেন, যিনি রাজাবলী নামক একটি পুস্তক লিখেছিলেন। 1808 সালে সেটা প্রকাশিত হয়েছিল। সেখানে আমরা জানতে পারি যে রাজাদের যা যা কাজ বা রাজাদের কী কী ক্ষমতা, এইসব ব্যাপারে রাজাদের ব্যাপারে লেখার জন্যেই লেখা হয়েছিল রাজাবলী। তো ওইখানে উনি 3টে যুগে ভাগ করেছিলেন। একটু আগেই বললাম প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। এবার উত্তরে তোমরা অবশ্যই লিখবে আধুনিক যুগটা এসেছিল আধুনা শব্দ থেকে। আধুনা মানে রিসেন্ট পাস্ট বলতে পারো। রিসেন্ট পাস্ট মানে যেটা খুব বেশি দিন আগে ঘটে, সেই। এইবার দ্বিতীয় ভাগে যদি আমরা দেখি যে জেমস মিল, উনি একজন ব্রিটিশের লেখক। উনি ভারতে যা যা হয়েছিল, ভারতের ইতিহাসের ব্যাপারে একটা বই লিখেছিল, যেটা প্রকাশিত হয়েছিল 1817 সালে। 1817 সালে সেই প্রকাশিত বইটির নাম হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। কারণ সেই যে আগে পড়েছিলাম ছাগল এবং নেকড়ের গল্প, যে অতীতকে জানা জরুরি, না হলে তো ভারতে এসে তারা শাসন করতে পারবে না। ভারতের ইতিহাস যদি তারা না জানে, তাহলে ব্রিটিশরা এসে ভারতের শাসন কী করে করবে? তার জন্যে একটা বই লিখেছিলেন। ওইখানে উনি আলোচনা করেছিলেন ভারতকে 3 ভাগে ভাগ করা যায়। 1 হিন্দু যুগ, 2 মুসলিম যুগ, 3 ব্রিটিশ যুগ। এইবার দেখো, প্রথম এবং দ্বিতীয় হিন্দু এবং মুসলিম, এটা কিন্তু জাত নিয়ে আলোচনা হচ্ছে। কারোর নামে যুগ কিন্তু তৈরি হয়নি, বা কোনো দেশের নামে, কোনো রাজার নামে না, জাত নিয়ে, ধর্ম নিয়ে। হিন্দু একটা ধর্ম, মুসলিম একটা ধর্ম। কিন্তু তৃতীয় যে যুগ, ব্রিটিশ যুগ, কেন? তারা তো খ্রিস্টান যুগও বলতে পারতো। খ্রিস্টান, কারণ ব্রিটিশরা তো অধিকাংশ খ্রিস্টান হয়, তাহলে খ্রিস্টান যুগ করলো না কেন? কারণ পরে মডার্ন যুগে জাতকে বাদ দিয়ে একসাথে যখন স্বাধীনতা সংগ্রামী হয়েছিল না, তখন কে হিন্দু কে মুসলিম সব এক হয়ে সবাই তখন নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিয়ে ব্রিটিশদের এগেনস্টে লড়েছিল যে আমাদের স্বাধীন ভারত চাই। তখন জাত নিয়ে অত দেখা হয়নি। আগে যেরকম প্রাধান্য দেওয়া হতো যে যারা হিন্দু তারা অনেক উচ্চ পদস্থে আছে, নিচু জাত তারা সেরকমভাবে সম্মান পাবে না। পরে যখন আধুনিক ভারত আমরা দেখি, মানে ব্রিটিশ যুগ যেটাকে, সেখানে জাত ভুলে গিয়ে লোকে আগে লড়েছিল নিজের অস্তিত্বের জন্য, যে আমাদের একটা স্বাধীন ভারতে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি, তাই না? ধর্মের আগেও যেটা দরকার সেটা স্বাধীনতা, নিজের পরিচয়। আমরা কি? আমরা ইন্ডিয়ান। পরে আসবে আমরা কে। তো এইটা করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছিল। কী সমস্যা? এবারে জেমস মিল যেটা বলেছিল যে হিন্দু যুগ, এবারে হিন্দু যুগ বলতে গিয়ে উনি যে বাকি যে বিম্বিসর, তারপর চন্দ্রগুপ্ত, এই যে বুদ্ধ ধর্ম, এই সমস্তগুলো একসাথে গুলিয়ে দিয়েছিল।
তো মানে ভাগ করতে অসুবিধে হয়েছিল, তারা যুগ হিসেবে বলে দিয়েছে। আকবর, মুঘল সম্রাট যে আকবর, তিনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন বা ভালো শাসক ছিলেন। তো আমরা যখন দেখি মুসলিম শাসক সবাইকে একসাথে করে দিলে কি হবে, না মুসলিম শাসকরাই খারাপ ছিল। তাহলে ইন্ডিভিজুয়ালি মানে এক এক করে যদি বিচার করি তাহলে দেখবো না সবাই তো খারাপ না। যেরকম ও যে বলে ক্লাসে সবাই চেঁচাচ্ছে, তুমি হয়তো চুপ করে বসে আছো, কিন্তু ম্যাম ঢুকে কি বললো যে না সবাই চেঁচাচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়ো। তো তুমিও তাহলে সবার মধ্যে খারাপ হয়ে গেলে। ঠিক ওই রকমই যখন হিন্দু মুসলিম আর ব্রিটিশদের নিয়ে বিচার করতে যাচ্ছে তখন এইটার সমস্যা হচ্ছে। আচ্ছা, ব্রিটিশের যে আমরা দেখি যে ভারতকে শাসন করেছিল, তারা অত্যন্ত ক্রুয়েল ছিল বা অত্যন্ত বাজেভাবে আমাদের শাসন করেছিল, আমাদের শোষণ করেছিল। তার মধ্যে কি একটাও ভালো ব্রিটিশ ছিল না? অবশ্যই ছিল। সেইগুলো ইন্ডিভিজুয়াল ওয়েতে দেখতে হবে। এর মধ্যে আরেকটা কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, যেরকম ঔরঙ্গজেব, উনি মুঘল সম্রাট বা শেষ মুঘল সম্রাট। ওনার মৃত্যুর অ্যারাউন্ড 50 বছর পরে শুরু হয়েছিল পলাশির যুদ্ধ। তো পলাশির যুদ্ধকে আমরা বলি মডার্ন হিস্ট্রি, আর ওটাকে বলি মিডিয়েভাল হিস্ট্রি। কিন্তু কেন? ওই যে মধ্যযুগ আর এনশিয়েন্ট মধ্যে বিচার করতে গিয়ে আর একটা নতুন বিচার চলে এলো, সেটা হিন্দু মুসলিম আর ব্রিটিশ। তো এই রকম নানা প্রশ্ন আসবে যে কোনটা কি যুগে তালিকা তোরা বল। কিন্তু মাথায় রাখবেন জেমস মিল 3টে যুগ বলেছিল, আর রাজাবলিতে 3টে যুগ আলাদাভাবে মেনশন করা ছিল। কিন্তু এখন আমরা যেটা নিয়ে এগোই সেটা মেনলি এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এবং মিডিয়েভাল হিস্ট্রি। কারণ ডেট ওয়াইজ একটা জিনিসকে ভাগ করলে বুঝতে অনেক সুবিধা। মানে কোনো জাতে যদি না যাই ডেট ওয়াইজ ভাগ করি তাহলে বুঝতে অনেক সুবিধে হয়। যেরকম এখানে কথা বলা আছে রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান একজন মেয়ে হয়েও দিল্লিতে শাসন করেছিলেন। কিন্তু যদি আমরা হঠাৎ করে নারীদের কথা প্রাচীনকালে পড়তে চাই, তো বলছি না নারীরা অত সুযোগ সুবিধে পেত না। কিন্তু রাজিয়া সুলতান একজন ব্যতিক্রমী, সেরকমই তো। তো এই যে যুগের যে ভাগ, এখানে তোমাদের মেন প্রশ্ন আসবে যে কত ধরনের ভাগ হতো ভারতের ইতিহাসকে, বা তোমরা এই যে ভাগ নিয়ে কি কি বুঝলে, বা কোন সময়কে অন্ধকারময় যুগ বলা হতো। এই রকম টুকটাক প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে। তো এটা ছাড়াও পানিপথের যুদ্ধের যে কোন সালে হয়েছিল, পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল, ঔরঙ্গজেব কোন সালে মারা গেছিল, এই ডেটগুলো তোমরা যদি লেখো যে প্রথমে এইটা তারপর এইটা, তা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, দেখা হচ্ছে থার্ড পার্টে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন। থ্যাংক ইউ।